পিয়ার নয়, চলমান পদ্ধতিতেই হবে নির্বাচন। শঙ্কিত নন শাপলা প্রতীক দাবিতে এনসিপির আক্রমণাত্মক ভূমিকায়, জানিয়েছেন সিইসি। পিয়ার দাবির উদ্দেশ্য দুর্বল সরকার প্রতিষ্ঠা, বলেছেন সালাউদ্দিন। ডক্টর জাহিদ জানালেন বিএনপির নমিনেশন শিগগিরই। ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, বিশ্ব নেতাদের জানালেন ডক্টর ইউনূস। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান। ভোটে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্য চান ডক্টর শফিক। আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি বড় দলগুলো, জানালেন বদিউল মজুমদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইন অনুযায়ী চলমান পদ্ধতিতে ভোট হবে, আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি। জানালেন জাতীয় পার্টির আসল অংশ কোনটি তা নিয়ে দ্বিধায় আছেন তিনি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। প্রধান নির্বাচন কমিশনারের কানাডা সফর ও সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, সংবিধান ও আরপিওর বাইরে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই। আইন অনুযায়ী ভোট চলমান পদ্ধতিতে হবে। ভোট তো আমাদের আরপিওতে যা আছে সেই পদ্ধতিতে। পিআরটা তো আরপিওতে তো নাই। আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আরপিও আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে। আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি বলেও জানান তিনি। সিএসি বলেন, শাপলাকে কোনো দলের প্রতীক হিসেবে কেন দেয়া হচ্ছে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন। এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার, আর এরা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন। নেতৃত্ব দেওয়া, তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল। সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে। এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকমভাবে জবাব দিতে পারবো না। আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না, মুঠেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, ওরা দেশপ্রেমিক তো। জানান, জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা তা সময় এলে বলা যাবে। ফেব্রুয়ারিতে ভোট করার লক্ষ্যে সবার সহযোগিতা লাগবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতির মাধ্যমে দুর্বল সরকার গঠন করতে চায় একটি পক্ষ। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি নেতারা বলেছেন, জনগণের কাছে সমাদৃত ব্যক্তিরাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্সের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনারটি হয় সুপ্রিম কোর্ট মিলনায়তনে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী নির্বাচন ও পিআর পদ্ধতির বিষয়ে কথা বলেন। বাংলাদেশে এটা কারা চালু করতে যাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু সিট বেশি হয়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে। বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের
যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদি এই ফ্যাসিবাদী শক্তি যার পতন হয়েছে 5ই আগস্টে, তার যদি পুনরুত্থান ঘটে, তাহলে আন্দোলনকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে সেটা চিন্তা করেই শরীরের লোম শিউরে ওঠে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করে আস্থা তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাতে ইসলামের সাথে বিএনপির সম্পর্কের অবনতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানাকে দেয়া এক সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। দূর করে বিশ্বাস সৃষ্টি করার জন্য এটা আপনাকে কাজ করতে হবে, সেগুলোর জন্য আপনাকে সেভাবে এগোতে হবে। আমরা এখন যেটা দেখছি, একটা জিনিস আমি কনভিন্স যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন করতে চান, এই ব্যাপারে তিনি খুব দৃঢ় চিত্ত সবাইকে করছেন। এবং বিশেষ করে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সঙ্গে মিটিং এর পরে এটা আপনার নিশ্চিত হয়ে গেছে। জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো খারাপ হয়নি। আচ্ছা, এটা একটা দলের সঙ্গে একটা দলের যে সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কই আছে। পশ্চিমবঙ্গের একটি পত্রিকা আপনাকে মিসকোট করেছে, যেটি আবার বিএনপি পক্ষ থেকে একটা এটাও দিতে হবে। এটা আসলে কি, মানে এটা যদি আমাদের ব্যাপারটা একটু বলি ভাই, এখানে আমার সঙ্গে তো সে ধরনের কোনো কথাই কারো হয়নি, আমি বলেছি তো। হ্যাঁ, আমার কোনো কথাই হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আসবেন কবে? উনি দেশে আসবেন যে মুহূর্তে ওনার সব লিগাল প্রবলেম গুলো যাবে, এক। 2 নম্বর, যে মুহূর্তে আমরা মনে করব যে পলিটিক্যালি টাইম ইজ রেডি ফর হিজ অ্যারাইভাল, হি উইল কাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচনের সময় নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে গণহত্যায় জড়িতদের বিচার ও গণপরিষদের নির্বাচন না করে জাতীয় নির্বাচন হলে তা হবে জনগণের সাথে আকাঙ্ক্ষার প্রতারণা। বিকেলে মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে তিনি একথা বলেন। বাংলাদেশে আমরা যেন দয়া করে কোনো দল মার্কার প্রতি অন্ধ হয়ে, আমার পূর্বসূরি কেউ একজন দিয়েছিল দেখে ওইভাবে ওই ভোট দেওয়ার প্রক্রিয়াতে না যাই। আমরা 5 বছরে একবার এই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগটা পাই। এখানে যদি আমি এই বিভিন্ন কোরাম, আগের অভ্যস্ততা বা পারিবারিক লেগেসি, এই জায়গা থেকে আমি এই অধিকারের প্রয়োগের জায়গাটাতে বায়াসড হয়ে যাই এবং তুলনামূলক অযোগ্য একজন মানুষকে আমি আমার ভোটটা দেই, তাহলে দিন শেষে পরের 5 বছর আমি তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি না। আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন, একই সাথে নির্বাচন উইথ গণপরিষদ, এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয়, এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ করেছেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের আগে বিশ্বব্যাপী সংযোগ স্থাপনে সহায়তা করতে 6 জন রাজনৈতিক নেতার তার সফরসঙ্গী হওয়ার কথা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকে পচনশীল কৃষি পণ্য সংরক্ষণে হিমাগার তৈরি করতে ডাচদের সহযোগিতা চান তিনি। এর আগে নিউ ইয়র্কে বিশ্ব কর্মসূচির 30তম বার্ষিকীতে উচ্চ স্তরের যুব বিষয়ক সভায় তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজ বহু বছরের স্বৈরাচারের অবসান ঘটিয়ে জাতির গতিপথ পুনর্নির্মাণ করতে সাহসের সাথে অংশ নেয় এবং তাদের গণতান্ত্রিক উচ্চারণে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাকে। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের ন্যায্য অংশীদারিত্ব, নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ দিলে তারা ভবিষ্যৎ নির্মাণে বিচক্ষণতার পরিচয় দিতে পারবে। বাংলাদেশ একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি তৈরি করছে, যার
যার মাধ্যমে অর্থ, দক্ষতা এবং বাজারের প্রবেশাধিকার নিশ্চিত করে তরুণদের চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরির সৃষ্টিকারী করে গড়ে তুলবে। Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs. In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এর আগে বাংলাদেশের আগামী নির্বাচনের ব্যাপারে সরকারের প্রস্তুতি ও প্রত্যয়ের কথা বিশ্ব নেতাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র, ইতালি, ফিনল্যান্ড, কসোভো, পাকিস্তান ও ভুটান সহ বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনায় আসন্ন সাধারণ নির্বাচন, সংস্কার, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আসিয়ানে বাংলাদেশের সদস্য পদে প্রার্থিতা, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়া এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশের প্রচেষ্টা সহ নানা বিষয় উঠে আসে। এছাড়া বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সহ বেশ কয়েকটি দেশের নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত সংস্কার, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় 1000-এর বেশি মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ ও সমবেদনা জানান ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের সাথে আলোচনায় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ প্রার্থিতা, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়া সহ ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির কথা উঠে আসে। Reform the system, reform the rules, the laws, institutions and so on. So this is one of the agenda item. Second agenda is a trial of those people who ordered killings and stealing money from the country. Literally, they just took all the assets of the country, shifted away from other countries and so on. So catch them, punish them, it's a legal procedure. And the third one is election. So now we are coming closer to the election, and we have announced the date for the election. It's in February, first half of the February next year. So we'll have the election, so we'll have an elected government. And students who are fighting on the street, they also formed a political party. এরপর ইউএস বাংলা বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে তিনি মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান। Make things happen in a country which your role played a very important role. Personally, you feel gratified. Personally, you feel happy about that. So we would like to make you permanent friends, not just temporarily you are in the business, so you are friends, and then you forget. You want you to make you permanent friends for Bangladesh. জাতিসংঘ সাধারণ অধিবেশনে সাইডলাইনের আরেকটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে প্রতি বছর $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণের কথা তুলে ধরেন। Poverty is not created by poor people. That's a big lesson I learned. Seeing these women that I work with, they're as good human beings as anybody else. But they're extremely poor. Why does it happen? So my conclusion was, it's not her fault that she's poor. It's a fault of the system that we built. এছাড়া এসব ফোরামের আলোচনায় দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে অবস্থানরত 10 লাখেরও বেশি রোহিঙ্গাদের সহায়তার জন্য বৃহত্তর আন্তর্জাতিক তহবিলের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের প্রতিনিধি দলকে সে কথাই জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়া সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন,
বলেন, সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে। অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে জামাত আমির প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি? আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। আর দেশের রাজনীতির আর কোনো আভ্যন্তরীণ খুব বিষয় কিন্তু এখানে আলোচনায় স্থান পায়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জরিপে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিলেও জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কায় তা করতে দেয়নি বড় রাজনৈতিক দলগুলো। রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক সেমিনারে এ তথ্য জানান তিনি। বদিউল আলম মজুমদার বলেন, পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতে স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি, সংস্কার কমিশনের পরামর্শ মানা হয়নি। ডক্টর বদিউল বলেন, রাজনীতির লক্ষ্য এখন জনকল্যাণ নয়, এটা পুরোটাই ব্যবসায় পরিণত হয়েছে। দেশের রাজনীতি যতক্ষণ ঠিক না হবে, পরিচ্ছন্ন প্রার্থীরা যতদিন রাজনীতিতে না আসবেন, ততদিন দেশের সার্বিক উন্নয়ন হবে না। অনুষ্ঠানে অন্য আলোচকরা ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থা পরিবর্তনের তাগিদ দেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিতে জনগণের সম্পৃক্ততার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। আমরা প্রস্তাব করেছি যে প্রথম লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হোক। শুধু তাই নয়, আমরা একটা সার্ভে করেছি, 46,000 ব্যক্তি সার্ভে করেছি। তারাও বলেছে যে ওভারওয়েলমিং মেজরিটি বলেছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক। এবং আপনারা জানেন কেন হয় না, আমাদের সেই নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচন করতে হবে। এই নির্বাচন করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এই ধরনের একটা অভিযোগ, যদিও সত্য নয়। নিউ ইয়র্কের হোটেল লবি সহ বিভিন্ন স্থানে হেনস্থা ও ডিম নিক্ষেপের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জেএফকে বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলার পর নিজেই ফেসবুকে এ তথ্য দিয়েছেন তিনি। তারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল, রেপ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 7টি হত্যা সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 29 সেপ্টেম্বর তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যা, উস্কানি ও রাজাকার বলে ট্যাগিং সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ সহ তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অভিযোগ আমলে নেয়। শেখ হাসিনার ভাষায় রণক্ষেত্রের সহযোগী সহযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি। অনারেবল ট্রাইব্যুনাল 2 আমাদের ফর্মাল চার্জ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ
প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। প্রাথমিক প্রমাণে অভিযোগগুলো গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে অভ্যুত্থান দমনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সরকারকে সহযোগিতা এবং উস্কানির অভিযোগ আনা হয়েছে। এই আসামি জনাব হাসানুল হক ইনুর এলাকা কুষ্টিয়াতে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এই গণ অভ্যুত্থান চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার 14 দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন, আদেশ দিয়েছেন। উনি বেশ কয়েকটি 14 দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন, যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ। এবং বাংলাদেশের নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েই যদি বাংলাদেশে কোনো মানবতা বিরোধী অপরাধ পরিচালনায় ইনসিস্ট করে, অ্যাবেট করে, ফ্যাসিলিটেট করে, তবে তার বিচারও বাংলাদেশে করতে পারবে এই ট্রাইব্যুনাল। সে কারণেই জনাব হাসানুল হক ইনু মুম্বাইয়ে দি মিরর নামে একটা সংবাদে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটিও এই ট্রাইব্যুনালের বিচার্য মর্মে প্রসিকিউশন ফরমাল চার্জে উল্লেখ করেছে। এদিকে চাংখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় 17তম সাক্ষী কনস্টেবল আশিক খান সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে আশুলিয়ায় পুড়িয়ে হত্যার মামলার আসামিদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 231 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি শেষে চার্জশিট গ্রহণের আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফা। এর আগে গত 30 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ ফয়সাল 231 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় এ পর্যন্ত 84 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 2024 সালের 3 আগস্ট সন্ধ্যায় নগরীর বহদ্দার হাটে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা হামলা চালালে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক শহীদ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহীদের ভাই শফিকুল ইসলাম চান্দগাঁও থানায় মামলা করেন। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন। এ সময় প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। উপদেষ্টা আরও জানান, প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে। এর আগে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে। সরকার নতুন কিছু নয়, বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বলেও জানান শেখ বশির উদ্দিন। এখন থেকে দেশের বাজারে মিলবে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ডবার ও আল্ট্রাসাউন্ড সিস্টেম FY25 সিরিজের পণ্য। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর 5 তারকা হোটেলে পণ্য তিনটির বাজারজাতকরণের উদ্বোধন করেন RMDC সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বেজি হুন। উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, হেড অব সনি হোম এন্টারটেনমেন্ট মাসচা ভালিদ কেমুজুন্দ মিং সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এতে জানানো হয়, আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমারোহ নিয়ে বাংলাদেশের বাজারে আসা ব্রাভিয়ার নতুন সিরিজের টিভিগুলো হল QD OLED ব্রাভিয়া 8 Mark II, ব্রাভিয়া 2 Mark II এবং ব্রাভিয়া 5 মিনি LED। একই সঙ্গে বাজারে এসেছে ব্রাভিয়া থিয়েটার বার 6 ও ব্রাভিয়া থিয়েটার সিস্টেম 6 সাউন্ডবার এবং সাউন্ড সিস্টেম আল্ট FY25 সিরিজের আল্ট ফিল্ড 3, আল্ট ফিল্ড 5 ও আল্ট মাইক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি।
পিআর নয়, চলমান পদ্ধতিতেই হবে নির্বাচন। শঙ্কিত নন শাপলা প্রতীক দাবিতে এনসিপির আক্রমণাত্মক ভূমিকায়, জানিয়েছেন সিইসি। পিআর দাবির উদ্দেশ্য দুর্বল সরকার প্রতিষ্ঠা, বলেছেন সালাউদ্দিন। ডক্টর জাহিদ জানালেন বিএনপির নমিনেশন শিগগির। ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, বিশ্ব নেতাদের জানালেন ডক্টর ইউনূস। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান। ভোটে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্য চান ডক্টর শফিক। আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি বড় দলগুলো, জানালেন বদল মজুমদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।